ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমাদের টপিক ক্লাস 10-এর সেকেন্ড পোয়েম, টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। টেড হিউজ অরিজিনাল নাম এডওয়ার্ড জেমস হিউজ, পপুলারলি টেড হিউজ নামে পরিচিত। তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ এবছর, তোমাদের যদি 5% স্টুডেন্টও ভবিষ্যতে ইংলিশ লিটারেচার নিয়ে পড়ো, তোমাদেরকে এনার কবিতা পড়তেই হবে। তোমরা যেই ইউনিভার্সিটিতেই পড়ো, যেই কলেজেই পড়ো, তোমাদের সিলেবাসে এনার কবিতা থাকবেই। বিকজ হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর অন্যতম সেরা কবি। সমালোচকদের মতে তিনি তার প্রজন্মের, তার জেনারেশনের অন্যতম সেরা কবি। দুটো ফ্যাক্ট বলি, 1984 সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট ছিলেন ইংল্যান্ডের। পোয়েট লরিয়েট বলতে রাজকবি। কোনো দেশের রাজা বা গভর্নমেন্ট কোনো একজনকে এই সম্মান দিয়ে থাকে, তাহলে ভাবো যে কত বড় সম্মান তিনি পেয়েছেন। তোমাদের বলে রাখি, ইংল্যান্ডের 400 বছরের এই ইতিহাসে 21 জন 22 জন এই সম্মান পেয়েছেন। তার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ আছে, শুরুটা হয়েছিল বেন জনসনকে দিয়ে, সেই লিস্টে ভাবো ইনি আছেন। তাহলে কত বড় কবি এবং তার কবিতা তুমি পড়ছো, এটা তোমাদের জানা উচিত। আরও একটা ফ্যাক্ট বলি, যে 2008 সালে টাইমস পেপার, যে একটা বিখ্যাত নিউজ পেপার, সেই পেপারে 1945 থেকে 50 জন সেরা ব্রিটিশ লেখকের তালিকায় হিউজকে ওনারা 4র্থ স্থানে রেখেছেন। টেড হিউজ গ্রেট পোয়েট অফ নেচার, আরও স্পেসিফিক যদি বলি, গ্রেট মিথিক পোয়েট অফ ভায়োলেন্ট নেচার, হোয়ার নেচার ইজ অ্যানিম্যাল। প্রচুর তিনি অ্যানিম্যাল পোয়েম লিখেছেন, যার মেন থিমই হচ্ছে হিংস্রতা, যেমন দ্য জাগুয়ার, পাইক, হক রুস্টিং, ক্যাট অ্যান্ড মাউস, থাস ইত্যাদি কবিতা। তার মেন থিমই হচ্ছে ভায়োলেন্স আর স্যাভেজারি। যাই হোক, আমাদের যে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটি কিন্তু শিশু পাঠ্য, তার চিলড্রেনদের জন্য লেখা কবিতার মধ্যে পড়ে। তার একটা কাব্যগ্রন্থ মিট মাই ফোকস বলে একটা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তোমাদের ক্লাস 10-এর টেক্সট বুকে নীলকালিতে এই কবিতা সম্পর্কে কী লেখা রয়েছে দেখো। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওকউড। ওক গাছের জঙ্গলে একটা ছোট্ট শিশুর একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা এই কবিতায় বর্ণনা করা হয়েছে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এবং এখানে বলা হচ্ছে যে মানুষ এবং গাছপালা একই পরিবারের সদস্যের মতো বেড়ে ওঠা উচিত। যদি তোমাদের পরীক্ষায় এই কবিতার মোরাল মেসেজ আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে এই কবিতার উদ্দেশ্য বা এই কবিতার মোরাল মেসেজ হিসেবে তার পরের লাইনটা তোমরা লিখতে পারো। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। আমাদের মানব জাতির কল্যাণে, আমাদের নিজেদের কল্যাণে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করা কতটা প্রয়োজন, তাই বলা হয়েছে এই কবিতাতে। দেখো, এই কবিতাটিতে মোট 5টা স্ট্যাঞ্জাস রয়েছে। প্রতিটা স্ট্যাঞ্জাতে 3টে করে লাইন রয়েছে। ইংরেজিতে এই 3টে লাইনের একটা স্ট্যাঞ্জাকে বলা হয় ট্রিপলেট। 2টো লাইন যদি হতো, তোমরা 12-এ পড়বে, কাপলেট। 4টা লাইনকে বলা হয় কোয়াট্রেন। এখানে 3টে করে লাইন দিয়ে একটা স্ট্যাঞ্জা, এই 3টে লাইনের স্ট্যাঞ্জাকে বলা হয়, আবার বলছি, ট্রিপলেটস। টোটাল 5টা স্ট্যাঞ্জা রয়েছে। ফার্স্ট পারসন ন্যারেটিভে এই কবিতাটি লেখা রয়েছে। একদম শেষ স্ট্যাঞ্জাতে গিয়ে আমরা জানতে পারবো এই কবিতাটি ড্রিম ন্যারেটিভে লেখা। ইংরেজি সাহিত্যে ড্রিম ন্যারেটিভে অনেক কবিতা লেখা হয়েছে। এখানে বিষয়টা এরকম হয় যে স্পিকার বা বক্তা এখানে ঘুমিয়ে পড়ে এবং সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে এমন একটা জ্ঞান বা এমন একটা সত্যতা উপলব্ধি করে যেটা সে আগে জানতো না। এই কবিতাতেও লক্ষ্য করো, এখানে পোয়েট একটা ড্রিম, একটা স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নে সে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করছেন। তিনি এখানে জানতে পারছেন যে গাছেরাই তার প্রকৃত পরিবার এবং গাছের সাথে তার সম্পর্ক অবিচ্ছেদ্য। হতে পারে মাই ওন ট্রু ফ্যামিলি শিশু পাঠ্য, চিলড্রেনদের জন্য লেখা কবিতা, কিন্তু এখানে তিনি তার অন্যান্য কবিতার মতো মিথ এবং ফোকলোর ব্যবহার করেছেন। ফোকলোর বলতে লোকগাথা, কোনো একটা নির্দিষ্ট জায়গায় ট্র্যাডিশনাল বিলিফ, কোনো একটা নির্দিষ্ট জায়গার কিছু বিশেষ নিজস্ব গল্প থাকে। যেমন আমাদের বাংলার কিছু গল্প রয়েছে, আমাদের লোকগাথা রয়েছে, ঠাকুমার ঝুলি আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি। আমাদের মিথ রয়েছে, পৌরাণিক গল্প, যেখানে কিছু অলৌকিক ঘটনা, অলৌকিক চরিত্র থাকে। এই হচ্ছে মিথ আর ফোকলোর।
এই দুটো জিনিস মাই ওন ট্রু ফ্যামিলিতে কিন্তু কবি ব্যবহার করেছেন। কবিতায় মোট 5টা স্ট্যান্জা রয়েছে। এই 5টা স্ট্যান্জাকে আমরা সহজে একটি ফ্লোচার্টের মাধ্যমে জেনে নিই, তাহলে আমরা কবিতার গল্পটার বিষয়টাকে পরপর সিকুয়েলি মনে রাখতে সুবিধা হবে স্ট্যান্জা অনুযায়ী। দেখো, প্রথম স্ট্যান্জাতে বলা হচ্ছে, হোয়েন দ্য পোয়েট ওয়াজ এ স্মল বয় হি ওয়েন্ট টু ওকুড সার্চিং ফর এ স্ট্যাগ, দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন। বলা হচ্ছে, কবি যখন ছোট্ট শিশু ছিলেন তিনি একবার ওক গাছের জঙ্গলে গিয়েছিলেন একটি পুরুষ হরিণের খোঁজে। সেখানে তার সঙ্গে হঠাৎ একজন দেখা হয় একজন বৃদ্ধা মহিলার। এটাই আমাদের ফার্স্ট স্ট্যান্জার বিষয়বস্তু। নেক্সট স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জাতে বলা হচ্ছে, সি টেরিফাইড হিম অ্যান্ড কাস্ট এ স্পেল অন হিম। সে তাকে ভয় পাইয়ে দেয় এবং তাকে জাদুমন্ত্রে আবিষ্ট করে। হি ফেল আনকনসিয়াস, সে অজ্ঞান হয়ে যায়। ইন হিজ ড্রিম হি ওয়াজ টাইড টু এ স্টেক, স্বপ্নের মধ্যে সে একটি কাঠের গুঁড়ির সঙ্গে নিজেকে বাঁধা অবস্থায় পায়। 3 নম্বর স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি, হি ওয়াজ সারাউন্ডেড বাই এ ট্রাইব অফ ওক ট্রিজ। সে জানতে পারে যে ওক গাছের দ্বারা সে পরিবৃত হয়ে রয়েছে। দে সেড দে আর হিজ ট্রু ফ্যামিলি। ওক গাছেরা তাকে জানায় যে তারাই হচ্ছে তার আসল পরিবার। চতুর্থ স্তবকে ফোর্থ স্ট্যান্ডার্ডে আমরা জানতে পাচ্ছি, দে মেড হিম প্রমিস টু প্ল্যান্ট ট্রিজ। ওক গাছেরা কবিকে শপথ করিয়ে নেয় যে যখনই তিনি দেখবেন যে একটি গাছ কাটা হচ্ছে তিনি যেন 2টো গাছ রোপণ করেন, না হলে তাকে শাস্তি পেতে হবে। পঞ্চম স্তবকে বলা হচ্ছে যে এটা ছিল কবির একটা স্বপ্ন, তাই যখন তার স্বপ্ন ভাঙল, যখন তিনি জেগে উঠলেন ঘুম থেকে, হোয়েন হি ওক আপ হিজ ড্রিম চেঞ্জ হিজ মাইন্ড অ্যান্ড হার্ট। তার এই স্বপ্নটা তার হৃদয় পরিবর্তন করে দিয়েছিল, তার মন পরিবর্তন করে দিয়েছিল। তিনি এখন উপলব্ধি করছেন মানুষ এবং গাছ একই পরিবারের মতো। এই হচ্ছে সরল কবিতাটির বিষয়বস্তু, যেখানে একটা নীতিমূলক কবিতা, যেখানে মানুষকে সচেতন করা হচ্ছে ডিফরেস্টেশনের বিরুদ্ধে, বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে। তবে এর একটা সিম্বলিক মানেও রয়েছে, এটা একটা প্রতীকী কবিতা বলতে পারো। এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, পোয়েট, ওকুড, স্ট্যাগ, ওল্ড ওমেন, এগুলো প্রত্যেকটা একটা সিম্বল, একটা প্রতীক। পোয়েট এখানে গোটা মানব জাতিকে রিপ্রেজেন্ট করছে। ছোট্ট বাচ্চাটা এখানে সমস্ত মানব জাতিকে রিপ্রেজেন্ট করছে, যারা গ্রিডি, যারা লোভী, স্বার্থপর, যারা নিজেদের স্বার্থে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। ওকুডটা শুধু ওক গাছের জঙ্গল নয়, গোটা প্রকৃতিটাকে, টোটাল নেচারটাকে রিপ্রেজেন্ট করছে। স্ট্যাগ, হরিণটা, যেটার উদ্দেশ্যে পোয়েট জঙ্গলে ঢুকেছে বা তার শিকার করতে ঢুকেছে, এই স্ট্যাগটা সেই সব অ্যানিমেলদেরকে রিপ্রেজেন্ট করছে যারা এনডেঞ্জার, যারা বিলুপ্ত প্রায়, যেমন আমাদের দেশের একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, সব লুপ্তপ্রায় হয়ে উঠেছে। এই সমস্ত অ্যানিমেলদেরকে রিপ্রেজেন্ট করছে। এখানে ওল্ড ওমেন রিপ্রেজেন্ট করছে মাদার আর্থকে। হ্যাঁ, ওল্ড তো বটে, কারণ হাজার হাজার বছরের পুরনো পৃথিবী, কিন্তু তার অবস্থাটা ভালো নয়। নবলি অ্যান্ড স্টিক অ্যান্ড র্যাগ, এই শব্দটার মাধ্যমে তার যে মুমূর্ষু অবস্থা, তার যে অসহায় অবস্থাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেটা মানুষ করে দিয়েছে, তাকে শেষ করে দিয়েছে। কিন্তু এই মাদার আর্থ বা আমাদের নেচারকে আমরা যদি শেষ করে দিই, তাহলে কি আমরা নিজেরা বাঁচব? তাই পোয়েটের এই ওয়ার্নিং এই কবিতার মাধ্যমে, যে এখনও সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করো, নাহলে আমরা নিজেরাই অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না এই পৃথিবীতে। এবারে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যায় আসছি, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি, তোমরা ওগুলো নোট ডাউন করে নিও। কিছু প্রশ্ন উত্তর মানে বইও পাবে না, তাই পজ করে তোমরা একটু নোট ডাউন করে নিও। দেখো, ফার্স্ট স্ট্যান্জায় লেখা হচ্ছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একদা আমি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। তো এখানে শুরুটাই, পুরো কবিতাটাই আমি আগেই বলেছি যে ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা। আই বলতে এখানে পোয়েট নিজেই তার ছোটোবেলার কথা বলছে, যে ছোটোবেলায় কবি একদা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিল। ক্রেপ্ট মানে হচ্ছে নিঃশব্দে প্রবেশ করা, হামাগুড়ি দিয়ে ঢোকা, আর স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার। তাহলে দ্য পোয়েট ওক গাছের জঙ্গলে কেন প্রবেশ করেছিল? প্রথম লাইনে উত্তর আছে,
কবি একটা পুরুষ হরিণের খোঁজ করছিল। কেন পুরুষ হরিণের খোঁজ করছিল তার উত্তর বইয়ে নেই, কিন্তু আমরা গেস করতে পারি যে তিনি হান্টিংয়ের উদ্দেশ্যেই, শিকারের উদ্দেশ্যেই তিনি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন, কারণ ছোটোবেলা থেকেই তার হান্টিং ফিশিংয়ের ভীষণ শখ ছিল টেড হিউজের। তাই আমরা এটা গেস করতে পারি। আই মেড অ্যান ওল্ড ওমেন দেয়ার, দ্বিতীয় লাইনে বলছে আই মেড অ্যান ওল্ড ওমেন দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। আমি সেখানে একজন বৃদ্ধা মহিলার সাক্ষাৎ পেলাম। সে বৃদ্ধা মহিলার কন্ডিশন কেমন ওই লাইনেই বলছে অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার যে স্টিকটা, তার ছড়িটা গাঁটওয়ালা, আর তার জামা কাপড় বা বস্ত্রটা ছিল, তার ড্রেসটা কেমন, র্যাগ, ছেঁড়া কাপড় ছিল। এটা আগেই বলেছি, এটা রিপ্রেজেন্ট করছে মাদার নেচারকে বা মাদার আর্থকে, যার অবস্থা মুমূর্ষু। সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সেই বৃদ্ধা মহিলা কবিকে বলল যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপন কথা আছে, সিক্রেট আছে। এই সিক্রেটটা কি? পুরো কবিতাটা পড়লে আমরা বুঝবো যে এই সিক্রেটটা হচ্ছে কবির রিয়েলাইজেশন, কবির উপলব্ধি যে গাছ আর মানুষ একই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। দেখো ফার্স্ট স্ট্যান্জাতে অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এই ফ্রেজটা একটা মেটাফোর। এখানে যেহেতু ওল্ড ওমেন নেচারের প্রতীক, মাদার নেচারকে রিপ্রেজেন্ট করছে, তাই ওল্ড ওমেনের যে ছেঁড়া পোশাক সেটা মাদার আর্থের অসহায় ক্ষয়িষ্ণু অবস্থাটাকে রিপ্রেজেন্ট করছে। এটা হিডেন তুলনা একটা এখানে আছে, এটাই হচ্ছে মেটাফোর। এবার দেখো আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে যাচ্ছি। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। মানে ওল্ড ওমেন, বৃদ্ধা মহিলা খ্যাঁক খ্যাঁক করে হাসতে আরম্ভ করলো, এবং সেটা দেখে আমি ভয়ে, মানে পোয়েট ভয়ে কাঁপতে আরম্ভ করলো। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কেন কবি কাঁপতে আরম্ভ করলো? উত্তর হবে দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক বিকজ দ্য ওল্ড ওমেন বিগ্যান টু ক্যাকেল, কারণ বৃদ্ধা মহিলা খ্যাঁক খ্যাঁক করে হাসতে আরম্ভ করলো। তো এখানে ক্যাকেল কথাটা, খ্যাঁক খ্যাঁক করে হাসা, এটা আমাদের ভয়ের সঞ্চার করাচ্ছে। ভূতের সিনেমাতে, তোমরা হলিউড সিনেমা দেখলে এরকম একটা হাসি তোমরা শুনতে পাবে। টেড হিউজের সমস্ত কবিতাতেই একটা হিংস্রতার ছবি আমরা দেখতে পাই, নেচারের হিংস্রতা। এই কবিতাতেও তার ছোঁয়া আমরা পাচ্ছি। যদি আমরা নেচারকে, প্রকৃতিকে মা রূপে না দেখতে পারি, তাহলে তার হিংস্রতা, তার ভয়ঙ্কর রূপটাকে আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে কবি সেকেন্ড স্ট্যান্ডার্ডের শুরুতেই বলছেন যে একটি বৃদ্ধা মহিলার বিকট হাসিতে তিনি ভয়ে কাঁপতে আরম্ভ করলেন। নেক্সট লাইনে বলছেন সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সেই বৃদ্ধা মহিলা তার ছোট্ট থলেটা খুলল এবং আমি দুবার জেগে উঠলাম। টুয়াইস অ্যাওয়েক, অ্যাওয়েক মানে জেগে ওঠা, দুবার জেগে উঠলাম। জেগে উঠে কি দেখলাম? সারাউন্ডেড বাই স্টেয়ারিং টাইপ, আমি দেখলাম একদল উপজাতি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ট্রাইব মানে একটা উপজাতি। এই ট্রাইবটা আর কেউ নয়, ওক গাছের উপজাতি। অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, আমি নিজেকে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় পেলাম। স্টেক মানে হচ্ছে খুঁটি। টুয়াইস অ্যাওয়েক, এই ফ্রেজটা একটু লক্ষ্য করো, একটু ইম্পর্টেন্ট, একটু বেশ কঠিন, একটু মন দিয়ে শোনো। দুবার জেগে ওঠা কেন ইউজ করা হয়েছে? এটা একটা ড্রিম ন্যারেটিভ, আগেই বলেছি, এটা একটা স্বপ্ন। তো স্বপ্নের মধ্যে আবার স্বপ্ন, এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তো স্বপ্ন দেখছেন কবি, যে স্বপ্নের মধ্যে কবি লিখছেন একজন বৃদ্ধা মহিলাকে, সেই বৃদ্ধা মহিলার তাকে ভয় দেখাচ্ছেন এবং তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন স্বপ্নের মধ্যেই। কবি স্বপ্নের মধ্যেই অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার একটু পরে তার জ্ঞান ফিরে আসছে। তো এই স্বপ্নের মধ্যে তার যে জ্ঞান ফিরে আসছে, এটা হচ্ছে তার ফার্স্ট অ্যাওয়েকিং। আর পুরো স্বপ্নটা যখন তার শেষ হচ্ছে, স্বপ্নের মধ্যে যখন তিনি গাছেদের কাছ থেকে একটা শিক্ষা পাচ্ছেন, তার যখন স্বপ্নটা শেষ হয়ে যাওয়ার পরে তার যে মোরাল রিঅ্যাওয়েকিং হচ্ছে, নৈতিক জাগরণ ঘটছে, যখন তিনি উপলব্ধি করছেন গাছ আর মানুষ একই পরিবারের অংশ, তার যখন সেই উপলব্ধিটা ঘটছে, তখন বলা হচ্ছে সেকেন্ড অ্যাওয়েকিং। তাই জন্য কবি এখানে টুয়াইস অ্যাওয়েক ইউজ করেছেন। একটা তো স্বপ্নের মধ্যেই তিনি জেগে উঠছেন, আর এটা হচ্ছে স্বপ্নটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার ভিতর থেকে তার যে মোরাল রিঅ্যাওয়েকিং, নৈতিক জাগরণ ঘটছে, সেটা হচ্ছে
দ্য সেকেন্ড অ্যাওয়েকিং। তাই জন্য বলছেন কবি দুবার জেগে উঠছেন। আশা করি সহজভাবে বোঝাতে পারলাম। এবারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা এই দুটো স্ট্যান্জা থেকে একটু সলভ করে নিই। কিছু কমন প্রশ্ন দেখা আলোচনা করে দেওয়া হলো। হোয়ার ডিড দ্য পোয়েট ওয়ান স্ক্রেপ ইন? দ্য পোয়েট ওয়ান স্ক্রেপড ইন অ্যান ওক উড। কোথায় কবি চুপিসারে প্রবেশ করেছিল? কবি প্রবেশ করেছিল ওক উড, ওক গাছের জঙ্গলে চুপিসারে প্রবেশ করেছিল। হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর? কবি কিসের খোঁজ করছিল? দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কবি একটা পুরুষ হরিণের খোঁজ করছিল। হোম ডিড দ্য পোয়েট মিট ইন দ্য ওক উড? দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওমেন। কবি কার সঙ্গে দেখা হয়েছিল কবির ওক গাছের জঙ্গলে? একটা বৃদ্ধা মহিলার দেখা হয়েছিল। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন হ্যাভ? দ্য ওল্ড ওমেন হ্যাভ এ নবলি স্টিক অ্যান্ড এ লিটিল ব্যাগ। বৃদ্ধা মহিলার কী ছিল সঙ্গে? তার একটা গাঁটওয়ালা লাঠি আর একটা ছোট ব্যাগ ছিল। হোয়াট ওয়াজ দ্য ওল্ড ওমেন ওয়্যারিং? কী পরিধান করেছিল? দ্য ওল্ড ওমেন ওয়াজ ওয়্যারিং এ র্যাগ, একটা ছেঁড়া পোশাক পরেছিল। হোয়েন ডিড দ্য পোয়েট বিগেন কোয়াকিং? হোয়েন দ্য ওল্ড ওমেন বিগেন টু ক্যাকেল। যখন বৃদ্ধা মহিলা খ্যাঁক খ্যাঁক করে হাসতে আরম্ভ করলো। পোয়েট বিগেন টু কোয়াকিং। তখন কবি বিগেন কোয়াকিং, তখন কবি কাঁপতে আরম্ভ করলো ভয়ে। ট্রেমলিং। নেক্সট দেখো, বাই হুম দ্য পোয়েট সারাউন্ডেড? দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব বা ওক ট্রাইব। কবি কার দ্বারা পরিবৃত ছিল? না একটা ওক গাছের উপজাতির দ্বারা। টু হোয়াট ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ টায়েড? দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টায়েড টু এ স্টেক। কবি কিসের দ্বারা নিজেকে বাঁধা অবস্থায় পেয়েছিল? কবি একটি খুঁটির সঙ্গে নিজেকে বাঁধা অবস্থায় পেয়েছিল। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সেড? বৃদ্ধা মহিলাটি কী বলেছিল? দ্য ওল্ড ওমেন সেড দ্যাট সি হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। বৃদ্ধা মহিলা বলেছিল তার ছোট্ট ব্যাগে কবির গোপন কথা আছে। হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক? কবি কখন দুবার জেগে উঠেছিল? হোয়েন দ্য ওল্ড ওমেন ওপেন্ড হার লিটল ব্যাগ দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক। যখন বৃদ্ধা মহিলাটি তার ছোট্ট ব্যাগটি খুলেছিল তখন সে দুবার জেগে উঠেছিল। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওল্ড ওমেন স্ট্যান্ড ফর? বৃদ্ধা মহিলা কিসের প্রতীক? বা অল নবলি স্টিক অ্যান্ড র্যাক কী বোঝাচ্ছে? দ্য ওল্ড ওমেন স্ট্যান্ড ফর মাদার নেচার। ওল্ড ওমেন প্রকৃতি মাকে বোঝাচ্ছে। নবলি স্টিক অ্যান্ড র্যাক সাজেস্ট পুয়ার অ্যান্ড এক্সপ্লয়েটেড স্টেট অফ মাদার নেচার। নবলি স্টিক অ্যান্ড র্যাগের মাধ্যমে প্রকৃতির যে ক্ষয়িষ্ণু অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এবারে আমরা থার্ড স্ট্যান্ডাতে আসছি। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। উই আর চপ ডাউন, torn up, and you do not blink an eye. Unless you make a promise now you are going to die. তারা বলতে কারা? ওক গাছের উপজাতি। তারা বলছে যে আমরা হচ্ছি তোমার আসল পরিবার। উই আর ওক ট্রিজ, আমরা ওক গাছেরাই তোমার আসল পরিবার। তাহলে হু আর দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি? ওক ট্রিজ। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। তাহলে হু আর চপ ডাউন? ওক ট্রিজ আর চপ ডাউন। উই আর টোর্ন আপ, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে। টোর্ন আপ মানে উপড়ে ফেলা হচ্ছে। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এবং তুমি তাতে চোখের পলকও ফেলছো না, মানে তুমি কিছু পরোয়াই করছো না তাতে। তোমার পরিবারের সদস্যরাই মারা যাচ্ছে, তোমার কিছু এসে যাচ্ছে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তাই তুমি যদি এখন আমাদেরকে কথা না দাও, প্রমিস যদি না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাই তুমি মারা যাবে। এই যে মারা যাবে, প্রকৃতির ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মারা তো যাবই, যদি না আমরা প্রকৃতিকে রক্ষা করি তাহলে আমরা বিপন্ন হয়ে যাব। এই স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বলে দিই। চপড মানে তাহলে কি? কেটে ফেলা। টর্ন অফ মানে ডিস্ট্রয়, উপড়ে ফেলা। আর ডু নট ব্লিঙ্ক অ্যান আই মানে হচ্ছে শোয়িং ইনডিফারেন্স, উদাসীনতা দেখানো। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, হোয়াট ডিড দ্য ওক ট্রিজ কমপ্লেন? ওক গাছেরা কী কমপ্লেন করেছিল, কী অভিযোগ করেছিল? দ্য ওক ট্রিজ কমপ্লেন দ্যাট দে ওয়্যার চপ ডাউন, torn up, but poet বা হিউম্যান বিংস ডু নট ব্লিঙ্ক অ্যান আই বা ওয়াজ ইনডিফারেন্ট। কমপ্লেন ছিল এটাই, অভিযোগ ছিল এটাই গাছেদের, যে তাদেরকে কেটে ফেলা হচ্ছে, উপড়ে ফেলা হচ্ছে, কিন্তু মানুষেরা বা কবি তাতে উদাসীন, তাদের চোখের পলকও ফেলছে না। নেক্সট প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক প্রমিস? কবির কী হবে যদি কবি কথা দিতে ব্যর্থ হয়? ইফ হি ফেল টু মেক প্রমিস হি উড ডাই। যদি কবি কথা দিতে ব্যর্থ হয়, কবি মারা যাবে। এবারে আমরা ফোর্থ স্ট্যান্ডাতে আসি। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু। আনলেস ইউ সোয়ার, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ
অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রিউ। এখানে কবিকে দিয়ে ওক গাছেরা প্রমিস করিয়ে নিচ্ছে, প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার, তুমি প্রতিজ্ঞা করো এক্ষুনি, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, আর তুমি যদি না তুমি প্রতিজ্ঞা করো, ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, কালো ওক গাছের ছাল তোমাকে কুচকে দেবে। এখানে রিঙ্কেল মানে কুচকে দেওয়া। ওক গাছের অমসৃণ কালো ছালের মতো কবির গোটা শরীরটাও কুচকে যাবে। এই ওয়ার্নিংটা দেওয়ার মাধ্যমে আসলে ওক ট্রিজরা মানবজাতিকে বলতে চাইছে যে তোমরা এখনও সতর্ক হও, এখনও যদি আমাদের প্রতি তোমরা সহানুভূতিশীল না হও তাহলে গোটা পৃথিবীটাই একটা মরুভূমিতে পরিণত হবে। এই রিঙ্কেল শব্দটার মাধ্যমে ব্যারেননেস, একটা অনুর্বরতাকে ইন্ডিকেট করছে, এটা সাজেস্ট করছে যে গোটা পৃথিবীটাই মরুভূমিতে পরিণত হবে তোমরা যদি এইভাবে আমাদেরকে অবহেলা করতে থাকো। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য ওক ট্রিজ মেক দ্য পোয়েট প্রমিস? কবিকে দিয়ে কি কথা নিয়ে নিয়েছিল? দ্য পোয়েট প্রমিস টু প্ল্যান 2 ওক ট্রিজ ইফ হি উড সি অ্যান ওক ট্রি ফেল্ড। কবি কথা দিয়েছিল যে সে দুটো ওক গাছ লাগাবে যদি সে দেখে যে কোনো ওক গাছ কাটা হচ্ছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওক ট্রি থ্রেটেন? ওক গাছেরা কি ভয় দেখিয়েছিল? ইফ দ্য পোয়েট ফেল্ড টু মেক দ্য প্রমিস, দ্য ব্ল্যাক ওক ট্রি উড রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামাং দ্য ওক ট্রিজ, দিস ওয়ে হি উড ডাই। যদি কবি ব্যর্থ হয় এই কথা রাখতে, তাহলে ওক গাছেরা কী করবে? তার গোটা শরীরে কুচকে দেবে, রিঙ্কেল করে দেবে এবং তাকে ওক গাছের মতোই মাটিতে পুঁতে ফেলবে। লাস্ট লাইনটা কী হচ্ছে তাহলে? অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রিউ। এখানে ওক গাছেরা ওয়ার্ন করছে যে তোমাকে আমাদের মতো মাটিতে পুঁতে ফেলা হবে, যেখানে তুমি জন্মেছো, এই ওক গাছেদের মধ্যেই তুমি জন্মেছো, বাট তুমি বেড়ে ওঠোনি, তোমার সেই চিন্তাভাবনাটা বেড়ে ওঠেনি। বেড়ে ওঠা বলতে শরীরে বেড়ে উঠেছো কিন্তু তোমার মনটা বাড়েনি, তোমার উপলব্ধি হয়নি তোমার যে আমরা তোমার পরিবারের অংশ, আমাদের প্রতি তোমার কোনো সহানুভূতি জন্মায়নি। এই অর্থে গ্রিউ কথাটা ব্যবহার করা হয়েছে। এবারে আমরা লাস্ট স্ট্যাঞ্জা, 5th স্ট্যাঞ্জাতে চলে যাই। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. This is my dream beneath the bough, the dream that altered me. এবারে আমরা জানতে পারছি এটা কবির স্বপ্ন ছিল। কোথায় স্বপ্নটা দেখছিলেন? গাছের তলায়, বিনিথ দ্য বাউ। দ্য ড্রিম, এই স্বপ্নটা, দ্যাট অল্টার্ড মি, আমার পরিবর্তন ঘটিয়েছিল। অল্টার মানে পরিবর্তন করা, মানে আমি মানুষ হিসেবে চেঞ্জ হয়ে গিয়েছিলাম, মানে ব্যক্তি হিসাবে আমি একই আছি কিন্তু আমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে। এই অল্টার্ড কথাটা বোঝাতে গেলে আমাকে একটা পৌরাণিক গল্প তোমাদের বলি। যিনি দস্যু রত্নাকর তিনিই হচ্ছে মহর্ষি বাল্মীকি, যিনি রামায়ণ রচনা করেন। তো দস্যু রত্নাকর থেকে বাল্মীকি এই যে পরিবর্তনটা কিভাবে হলো? দেবর্ষি নারদ একবার দস্যু রত্নাকরকে বলেছিল যে তুমি যত পাপ করছো সেই পাপের ভাগিদার কে হবে? তুমি একবার ভেবে দেখেছো তোমার বাবা, তোমার স্ত্রী, কেউ নেবে তোমার পাপের ভাগিদার? তো দস্যু রত্নাকর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলো, তার স্ত্রী, তার বাবা কেউই কিন্তু তার পাপের ভাগিদার হতে চাইল না। তখন সে উপলব্ধি করলো যে আমি পুণ্য করি বা পাপ করি এই পৃথিবীতে, সেটা আমার প্রাপ্তি। এই যে রিয়েলাইজেশন, এই যে উপলব্ধি, তখন তিনি হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। এই যে রিয়েলাইজেশন, মানুষটা একই আছে কিন্তু তার চিন্তাভাবনার পরিবর্তন ঘটছে। এখানেও সেরকম কবি, যিনি হয়তো জঙ্গলে গিয়েছিল শিকার করতে, একটা হরিণ শিকার করতে, গাছেদের প্রতি তার কোনো সহানুভূতিই ছিল না, এই স্বপ্নটার ফলে তার চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে।
তাই তিনি নেক্সট লাইনে বলছেন, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড ব্যাক টু হিউম্যান কোম্পানি, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তিনি বলছেন, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে হিউম্যান সোসাইটিতে, মানব সমাজে ফিরলাম, মাই ওয়াক ওয়াজ এ ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলাটা আর 5টা মানুষের মতোই ছিল, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা গাছ হয়ে গিয়েছিল। মানে আমার হৃদয়, মানুষের হৃদয়টাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। হৃদয়টা হচ্ছে সমস্ত ফিলিংয়ের উৎস, সমস্ত অনুভূতির কেন্দ্র। সেই অনুভূতির জায়গাতে গাছ এবার একটা মূল জায়গা নিয়েছে। এবার আমি গাছেদের প্রতি কবি সহানুভূতিশীল, গাছেদের দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি বুঝতে পারছেন, গাছেদের গুরুত্ব তিনি বুঝতে পারছেন। মাই হার্ট ওয়াজ এ ট্রি এই শব্দটার মাধ্যমে কবির গাছেদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ পাচ্ছে। এবার কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নিই এই স্ট্যান্ডা থেকে। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট? ড্রিম বিনিথ দ্য বাউ অল্টার্ড দ্য পোয়েট কমপ্লিটলি। গাছের নিচে বা ওক গাছের ডালের নিচে স্বপ্ন কবির পরিবর্তন এনেছিল। হোয়ার ডিড দ্য পোয়েট হ্যাভ ইজ ড্রিম? দ্য পোয়েট হ্যাড ইজ ড্রিম বিনিথ দ্য বাউ। ওক গাছের ডালের নিচে কবি স্বপ্ন দেখেছিল। হাউ ডিড দ্য ড্রিম অল্টার্ড হিম? কীভাবে এই স্বপ্নটা কবির পরিবর্তন এনেছিল? এটা একটু বড় প্রশ্ন। দ্য ড্রিম ট্রান্সফর্মড হিম অ্যান্ড গেভ হিম নিউ রিয়েলাইজেশন। এই স্বপ্নটা তার পরিবর্তন ঘটেছিল এবং তাকে একটা নতুন উপলব্ধি দিয়েছিল। নাও হি ফেল্ট সরি ফর দ্য ট্রিজ। এখন সে গাছেদের প্রতি দুঃখ অনুভব করে। সো হোয়েন হি রিটার্ন টু হিউম্যান সোসাইটি, তাই যখন তিনি মানব সমাজে ফিরে গিয়েছিলেন, তখন তার বাইরের চেহারাটা একটা মানুষের মতো ছিল। হি ওয়াজ এ হিউম্যান চাইল্ড ইন ফর্ম বাট এ ট্রি অ্যাট হার্ট। তাহলে তার হৃদয়ে গাছেদের প্রতি একটা স্পেশাল জায়গা, একটা বিশেষ জায়গা তৈরি হয়েছিল। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম, লাইন বাই লাইন ব্যাখ্যাও করলাম। শেষে আরেকবার বলে দিই, এই কবিতার যদি থিম আসে, তোমরা যদি সোজা ভাষায় লিখতে চাও বা এই কবিতা কিসের উপর ফোকাস করছে, বলতে পারো দ্য পোয়েম শোজ দ্যাট উই মাস্ট সেভ আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট বা ট্রিজ টু সেভ আওয়ার সেলফ। আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হবে। দ্য পোয়েট টেলস আস অ্যাবাউট দ্য ন্যাচারাল অ্যাফিনিটি বিটুইন ম্যান অ্যান্ড ট্রি। এই হচ্ছে তোমাদের লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি কমপ্লিট স্টাডি মেটেরিয়াল। তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে একটু দেখো, তাহলে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন উত্তরই পাবে এবং যে কোনো টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকের সমস্ত প্রশ্ন উত্তরই তোমরা করে আসতে পারবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কিছু প্রশ্ন উত্তর যদি থাকে এই চ্যাপ্টার থেকে তোমরা কমেন্টে জানিও। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।